আচ্ছা, থাক, সমস্যা নাই। আমার এখন হচ্ছে কিনা দেখো তো রেকর্ডিং। হচ্ছে জি স্যার। স্যার, হচ্ছে। জি স্যার, জি স্যার। একজন পাঠাইছে। ঠিক আছে, আমি তোমাদের চ্যাপ্টার 4টা কোরিলেশন এন্ড রিগ্রেশনটা অলমোস্ট সবার শেষ করে দিছি, এবং কিছু কিছু সেকশনের চ্যাপ্টার 5 ফান্ডামেন্টালস অফ প্রবাবিলিটি এটাও আরম্ভ করছি। তো আমি সবার জন্য এটা একটু পড়াই দিই, যেহেতু এটা কিছু পড়াইছি কিছু না পড়াইছি, কাউকে পড়াই নাই। এ কারণে এটা এই চ্যাপ্টার দিয়ে আমি শুরু করতেছি। যেহেতু আমাদের একটা সামনে বাইটের ভিজিট আছে, আইবি ক্রেডিটেশনের ভিজিট আছে, তো টিচারদের রেগুলার ক্লাসগুলো হয়তো তোমাদের হ্যাম্পার হইতে পারে। এ কারণে তোমাদেরকে একটু ফ্লুয়েন্টলি আজকে মেইনলি ঢাকা। তাহলে আমি তোমাদের চ্যাপ্টার 5 লিখতে বলবো, সবাই একটু খাতা কলম রাখবে, কয়েকজন রেসপন্স করবে। তাহলে চ্যাপ্টার 5 ফান্ডামেন্টালস অফ প্রবাবিলিটি, অথবা শুধু প্রবাবিলিটি লিখলেও হবে। সবাই লিখো। আমি এফ সেকশন এটা অলমোস্ট অনেক দূর পড়াই ফেলছি, সি এফ এম কে, এবং সম্ভবত সি সেকশন কেও পড়াইছি অনেক দূর। আচ্ছা, তাহলে তোমরা সমস্যা নাই, থাকো, সবাই থাকো, কারণ সবাই তো ক্লাসে উপস্থিত থাকে না। স্যার তাহলে লেখো আরে হ্যাঁ, বলো। স্যার, এখানে আমরা যে রিগ্রেশন পড়ছি না, রিগ্রেশনে কিছু অঙ্ক আপনি 6টা কোয়েশ্চেন দিছিলেন। ওখানে মাত্র আমরা মাত্র একটা সলভ করছি, আর বাকি 5টা এখনো ওটা সলভ করাবো, করি। ওটা করাবো, কারণ ওটা কাউকে শেষ করছি তো, হ্যাঁ ওটা স্যার। ক্লাসে করাই দিব। ঠিক আচ্ছা, ঠিক আছে, আছে। ঠিক কালকে আছে। তোমাদের সাথে ক্লাস আছে না রবিবারে? আচ্ছা, রবিবার তো আজকে ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, ওটা আমি করাই দিব আলাদা করে। আচ্ছা, ঠিক আছে তাহলে স্যার। এখন তোমার ওখানে তো, তোমাদের ওখানে আমি কয়টা আনসার করছি টোটাল? ইয়ার না 6টা প্রশ্ন মধ্যে 3টা করাই দিছি না, 4টা না 3টা? না স্যার, আমরা একটা করছি। শুধু কোরিলেশনটা? কোরিলেশন, কোএফিসিয়েন্ট এন্ড কমেন্ট ওইটা করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো করাই দিব। ঠিক আছে আচ্ছা, স্যার। চ্যাপ্টার ওগুলো যে যাদের বাকি আছে ওটা আমি ইয়ে করে দিব, দেখে তোমাদের লেকচার দেখে আমি ঠিক করে দিব। আচ্ছা, তাহলে আমরা আজকে চ্যাপ্টার 5টা দেখবো। এখানে চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ প্রবাবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমত আমাদের দেখতে হবে প্রবাবিলিটির ডেফিনেশনটা কি। তাহলে প্রবাবিলিটি মূলত 4টা ডেফিনেশন আছে। তাহলে আমরা প্রথমে দেখবো যে প্রবাবিলিটি জিনিসটা কি। প্রবাবিলিটি বাংলা হচ্ছে সম্ভাব্যতা, আমরা সবাই জানি। যে সমস্ত ঘটনাগুলো আনসার্টেন ইভেন্ট, কি ঘটবে আমি নিশ্চিত সহিত বলতে পারবো না। আচ্ছা, ইগো হচ্ছে নাকি? হ্যাঁ, কোনো ইকো কারণে কি হচ্ছে না ইগো স্যার। হচ্ছে? ক্লিয়ার আছে স্যার, হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার। এখন এখন ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, এখন দেখো, আমরা জানি যে সম্ভাব্যতা, প্রবাবিলিটি বাংলা হচ্ছে সম্ভাব্যতা। যে সমস্ত ঘটনাগুলো আনসার্টেন, কি ঘটবে আমি নিশ্চয়তার সহিত বলতে পারবো না, ওই সমস্ত ক্ষেত্রে সম্ভাবনা শব্দটি উৎপত্তি হবে। যেমন সম্ভাবনা শব্দটি কার্যকর হবে। যেমন ও বিশ্বকাপ অমুক দলটি জিততে পারে, অমুক ছেলেটি জিপিএ 5 পেতে পারে, নবজাত সন্তানটি ছেলে অথবা মেয়ে হইতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যেগুলো আনসার্টেন ইভেন্ট, কিন্তু সার্টেন ইভেন্ট, মানুষ মারা যাওয়া, সূর্য পূর্ব দিকে ওঠা, পশ্চিম দিকে অস্ত যাওয়া, এগুলো সার্টেন ইভেন্ট। এই সমস্ত ক্ষেত্রে প্রবাবিলিটির দরকার নাই। অথবা তুমি এখান থেকে ঢাকা যাচ্ছ, ঢাকা যাওয়ার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে তোমার প্রবাবিলিটিটা উৎপত্তি। তাহলে প্রবাবিলিটির উৎপত্তি হচ্ছে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। তাহলে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে প্রবাবিলিটি মূলত 4টা ডেফিনেশন আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল অর ম্যাথমেটিক্যাল, আর একটা হচ্ছে এম্পিরিক্যাল অর স্ট্যাটিস্টিক্যাল, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে জিওমেট্রিক ডেফিনেশন। তাহলে এখানে সবচেয়ে গ্রহণযোগ্য দুটি সংজ্ঞা হচ্ছে, আসলে এই সংজ্ঞাগুলা এক এক সময় এক এক দরকার ছিল। অনেক শতাব্দী ধরে, যেমন ক্লাসিক্যাল ডেফিনেশন, এটা অনেক শতাব্দী ধরে তোমার দরকার ছিল, কেমন ক্লাসিক্যাল আর ম্যাথমেটিক্যাল। তাও এরপর আছে ইম্পেরিক্যাল, তাও সাবজেক্টিভ ডেফিনেশন। সাবজেক্টিভ ডেফিনেশন মানে হচ্ছে এটা ব্যক্তি নির্ভর সম্ভাবনা, এক একজন এক এক ভাবে সংজ্ঞা দিচ্ছে। তাহলে এরপর লাস্ট আছে এজিওমেট্রিক ডেফিনেশন। এজিওমেট্রিক ডেফিনেশন মানে হচ্ছে স্বতঃসিদ্ধ সম্ভাবনা, সবাই মিলে একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দিছে। তাহলে আমরা এই 4টা ডেফিনেশন পরে আলোচনা করব, কিন্তু এই ডেফিনেশন গুলো বুঝতে গেলে আমার, তোমাদের একটু মিউট করো। এই ডেফিনেশন গুলো বুঝতে গেলে আমাকে কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। আমি ফার্স্টলি সে বেসিক কনসেপ্ট গুলো আলোচনা করি। তোমরা শুরুতেই হেডলাইন দিয়ে রাখো বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি। শুরুতে তোমরা হেডলাইন দিয়ে রাখো বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি। আচ্ছা, প্রবাবিলিটির 1 নাম্বার যে কনসেপ্টটা, নাম্বার 1 দিয়ে রাখো এক্সপেরিমেন্ট, নাম্বার 2 দিয়ে রাখো আউটকামস, নাম্বার 3 দিয়ে রাখো র্যান্ডম এক্সপেরিমেন্ট। সবাই 1 নাম্বার দিয়ে রাখো এক্সপেরিমেন্ট, নাম্বার 2 দিয়ে রাখো আউটকাম, নাম্বার 3 দিয়ে রাখো র্যান্ডম এক্সপেরিমেন্ট।
স্যার 2 তাহলে নাম্বারটা তোমরা কি? খাতার মধ্যে প্রয়োজনে ম্যাথের জন্য জায়গা রাখবা, গত চ্যাপ্টার 4 এর যদি কোনো ম্যাথ বাকি থাকে ওটার জন্য খাতার মধ্যে জায়গা রেখে তারপর এই চ্যাপ্টারটা শুরু করো। স্যার তাহলে 2 আমরা নাম্বারটা কি? বেসিক 2 নম্বরটা আউটকাম। এই যে বোল্ড গুলো লিখবা আর কি, এক্সপেরিমেন্ট, আউটকাম, র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেগুলো বোল্ড আছে সেগুলো লিখবা। নাম্বার 1 এক্সপেরিমেন্ট, নাম্বার 2 আউটকাম, নাম্বার 3 র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই ডেফিনেশন গুলা ধরো এখানে 7 8 9টা ডেফিনেশন সম্ভবত আছে। এই ডেফিনেশন গুলো পরীক্ষায় আসে, সংজ্ঞা আকারও আসে, পার্থক্য আকারও আসে। তো তোমরা যদি পার্থক্য মিলাইতে না পারো মোটামুটি ইয়াটা দিয়ে দিলে বেশ কিছু নাম্বার পাবা, ডেফিনেশনটা দিয়ে দিলে মোটামুটি নাম্বার পেয়ে যাবা। তাহলে আমাদের আহ, তোমরা দেখবা বিভিন্ন কয়েক বছরের প্রশ্ন দেখলে দেখবা প্রায় কাছাকাছি ডেফিনেশনই প্রতিবারই আসে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করলে হয়ে যাবে, একটু কয়েক বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবা, কয়েক সেমিস্টারের আর কি। তাহলে এখানে 1 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, 1 নম্বর কনসেপ্টটা। এক্সপেরিমেন্ট কি? এখানে এক্সপেরিমেন্ট হচ্ছে একটা কাজ যেটা কোনো একটা শর্ত সাপেক্ষে পুনরাবৃত্ত হবে। স্ট্যাটিস যেমন তোমরা ফিজিক্সে এক্সপেরিমেন্ট করো, কেমিস্ট্রিতে করো, সেগুলো ল্যাব বেসড এক্সপেরিমেন্ট। কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে খেলাধুলা বেসড, যেমন তুমি কয়েন টস করা একটা এক্সপেরিমেন্ট, কার্ড খেলা একটা এক্সপেরিমেন্ট, ডাইস ছক্কার গুটিকে থ্রো করা একটা এক্সপেরিমেন্ট। তাইলে আমরা জানি যে ছক্কার গুটিকে থ্রো করা একটা কাজ, এবং ছক্কার গুটিটা রিপিট হয়, তাহলে দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার গিভেন কন্ডিশন। কন্ডিশনটা কি? তোমাকে গেমটা শেষ করতে হবে। তাহলে এক্সপেরিমেন্ট হচ্ছে এমন একটা কাজ যা কোনো একটা শর্ত সাপেক্ষে পুনরাবৃত্ত হবে। এক্সপেরিমেন্টের এক্সাম্পল কি? টসিং অফ এ কয়েন, থ্রোয়িং অফ এ ডাইস, ড্রয়িং অফ এ কার্ড ইজ এন এক্সাম্পল অফ এক্সপেরিমেন্ট। একটু একটু আওয়াজ করবা না প্লিজ। এরপর হচ্ছে আউটকামস। আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি সেটার একটা ফলাফল আমরা চাই। ঠিক সেভাবে ধরো তুমি একটা কয়েনকে টস করছো, তুমি একটা হাবিবুর রহমান বন্ধ রাখো। তুমি একটা হাবিবুর রহমান তোমাদের ইয়ে করো, মিউট করে রাখো, মিউট করে রাখো। তোমাকে কোহোস্ট করছি আর তুমি ইয়া করে রাখছো না। আচ্ছা, এখন তুমি খেয়াল করো আউটকামসটা কি। আউটকামস হচ্ছে এক্সপেরিমেন্টের রেজাল্ট। ধরো তুমি একটা কয়েনকে টস করছো, ইফ ইউ টস এ কয়েন, ইফ ইউ টস এ কয়েন দেন উই গেট হেড অর টেল, দেন হেড এন্ড টেল আর কল্ড এক্সপেরিমেন্ট। তাহলে আমরা যখন একটা কয়েনকে টস করি আমরা হেড অথবা টেল পাই, এই হেড এবং টেলকে বলা হবে আউটকামস বা রেজাল্ট। তাহলে দ্য রেজাল্টস অফ এন এক্সপেরিমেন্ট আর কল্ড আউটকাম। এক্সপেরিমেন্ট কি? এক্সপেরিমেন্ট একটা কাজ যেটা কোনো একটা শর্ত সাপেক্ষে পুনরাবৃত্ত হবে। তাহলে এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা সেটাকে বলা হবে আউটকামস। এই জন্য বলা হচ্ছে দ্য রেজাল্টস অফ এন এক্সপেরিমেন্ট আর কল্ড আউটকামস। তাহলে আমরা যখন একটা ছক্কার গুটিকে থ্রো করি আমরা 1 2 3 4 5 6 পাই। এই 1 2 3 4 5 6 কে বলা হবে আউটকামস। এরপর আসতেছি আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট। একটা এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিমেন্টের মধ্যে কিছুটা পার্থক্য আছে। একটা এক্সপেরিমেন্টকে তখনই র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো যখন তার ফলাফলটা কি ঘটবে আমি নিশ্চয়তার সহিত বলতে পারবো না, কিন্তু আমি একটা প্রেডিকশন করতে পারি, অনুমান করতে পারি, নিশ্চিত করে বলতে পারি না, সেটাকে বলা হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন কয়েনকে যখন আমি টস করবো আমি জানি হেড অথবা টেইল আসবে, কিন্তু কোনটা আসবে আমি নিশ্চয়তার সহিত বলতে পারবো না। আমি যখন সক্কর গুটিকে আমি থ্রো করব আমি বলতে পারবো 1 to 6 আসবে, কিন্তু কোনটা আসবে আমি নিশ্চয়তার সহিত বলতে পারবো না। দিস ইজ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট। A newly born babies may be male or female, but I don't know what will be the exactly happen. আমি জানি না কি আসবে, ছেলে হতে পারে মেয়েও হতে পারে। দিস ইজ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে আমি এই জন্য দেখো এক্সপেরিমেন্টের সাথে র্যান্ডম এক্সপেরিমেন্টের একটু তফাৎ আছে। এক্সপেরিমেন্ট মে বি বায়াসড, এক্সপেরিমেন্ট বায়াসড হইতে পারে, কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট কমপ্লিটলি আনবায়াসড। র্যান্ডম এক্সপেরিমেন্ট হইতে হবে আনবায়াসড। কারণ কি? ধরো তুমি একটা কয়েনকে টস করছো, কয়েনের যে কোনো একটা পিসটা যদি তুমি একটা মোম অথবা তামা জাতীয় কোনো একটা প্রলেপ দিয়ে দাও, ওটা হবে এক্সপেরিমেন্ট, কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে না। র্যান্ডম এক্সপেরিমেন্ট হইতে গেলে কয়েনটা উভয় ফেস পেয়ার থাকতে হবে, বুথ ফেস পেয়ার থাকতে হবে কয়েনের, কেমন? উভয় ফেস সমান থাকতে হবে। যেমন গ্রামে গঞ্জে আমরা অনেক সময় টস করি কাগজ দিয়ে, খাতা দিয়ে, যেটা পাই, ঠিক আছে, গাছের পাতা দিয়ে, এগুলো হবে এক্সপেরিমেন্ট। এগুলো র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে না। ঠিক আছে? র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে গেলে মুদ্রার উভয় পেশ সমান থাকতে হবে। এই জন্য দেখে এখানে আমি ফেয়ার কয়েন লিখি নাই, এখানে কিন্তু আমি ফেয়ার কয়েন লিখছি। তাহলে দুইটার মধ্যে একটু তফাৎ আছে। যেমন সক্কার গুটি ভালো করে সাফল করে দিলে হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট, কিন্তু তুমি যদি চুরি করে এমনি বসাই দাও ওটা হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমার কথা বুঝতেছো?
হ্যালো। স্যার তাহলে স্যার একটাতে প্রবাবিলিটি 100%, আর একটাতে হইতে পারে নাও হইতে পারে, ডিফারেন্সটা কি এটাই স্যার? হ্যাঁ, এটাতে না, র্যান্ডম এক্সপেরিমেন্টে প্রতিটা আসার প্রবাবিলিটি সমান থাকতে হবে, ইকুয়াল প্রবাবিলিটি অফ, চান্স অফ বিইং ইকুয়াল প্রবাবিলিটি আর কি, বুঝতে পারছো কিনা? আর এক্সপেরিমেন্টে সমান না থাকলেও চলে। আমার কথা বুঝছো? ধরো আমি একটা কয়েনকে টস করলাম, হেড হেড আসার সম্ভাবনাও সমান থাকতে হবে, টেইল আসার সম্ভাবনাও সমান থাকতে হবে। ছক্কার গুটি 1 থেকে 6 প্রতিটা আসার সম্ভাবনা সমান থাকতে হবে, কিন্তু এক্সপেরিমেন্টে সেটা না থাকলেও চলে। এখন ক্লিয়ার কিনা বলো তো? জি স্যার। Yes. হ্যাঁ। আচ্ছা, এখন স্যাম্পল স্পেসে আসো। স্যাম্পল স্পেস হচ্ছে, ধরো তুমি একটা কয়েনকে টস করছো, যে ফলাফল গুলো পাবা সেগুলোর একটা তালিকা, কমপ্লিট একটা লিস্ট। এর বাইরে হইতে পারবে না, কমও হইতে পারবে না। তাহলে এর জন্য বলা হচ্ছে দি কালেকশন অফ টোটালিটি অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড স্যাম্পল স্পেস। একটা পরীক্ষায় সম্ভাব্য যতগুলো ফলাফল থাকে সবগুলোকে একত্রে স্যাম্পল স্পেস বলা হয়। ঠিক আছে? স্যাম্পল স্পেসকে আমরা এস দ্বারা ডিনোটেড করি। সাপোজ আমরা একটা ডাইস কে থ্রো করলাম, একটা ছক্কার গুটিকে থ্রো করলাম, তাহলে আমাদের সব ফলাফল কি হবে বলতো? 1, 2, বলো, 3, 1 2 3 4 5 ফোর 6. ফাইভ কত পর্যন্ত? 6 পর্যন্ত। তাহলে আমরা ছক্কার গুটি পাবো 1 থেকে 6 পর্যন্ত। এখন আমি যদি একটা কয়েনকে থ্রো করি, আমরা হেড এবং টেইল পাবো একবার করলে। ইফ ইউ টস এ কয়েন দেন দ্য স্যাম্পল স্পেস ইজ হেড এন্ড টেইল। হেড তিন এন্ড থেকে টেইল। 11 তারিখ বন্ধ। হাবিবুর রহমান, তোমার তো বিপদ না বললাম, দেখি এদের তো মিউট করে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ধরো একটা কয়েনকে আমি যখন টস করছি, তখন একবার টস করলে হেড এবং টেইল পাবো। আবার যখন আমি দুইবার টস করি, আমি 4টা আউটকাম পাবো। কি আউটকাম? ধরো এটা তো হচ্ছে একটা কয়েনের ফলাফল, হেড এবং টেইল। আমি যদি দুইবার টস করি তাহলে এটা আমি এইভাবে নির্ধারণ করবো, হেড কমা টেইল। দেখো আমি লিখতেছি হেড কমা টেইল। ধরো এটা একটা কয়েনের ফলাফল, এটা আরেকটা কয়েনের ফলাফল, এই দুইটা মিলে গুণ করলে আমি পাচ্ছি এইচ ইন্টু এইচ। দেখো এই অংশটা পাচ্ছি। আবার স্যার, স্যার, এইচ ইন্টু টি, এই অংশটা পাচ্ছি। আবার টি ইন্টু এইচ, এই অংশটা পাচ্ছি, টি পাচ্ছি। মানে একটা কয়েনকে আমি যদি একবার টস করি, স্যাম্পল স্পেস পাবো দুইটা, স্যাম্পল পয়েন্ট পাবো দুইটা। আবার যদি দুইবার করি পাচ্ছি 4টা। আবার যদি তিনবার করি পাবো 8টা। এভাবে টু টু দি পাওয়ার এন সূত্র ফলো করবে। কোন সূত্র ফলো করবে? 2 to the power টু n. টু দি পাওয়ার এন সূত্র ফলো করবে। যেমন আমি যদি বলি টস এ কয়েন 3 টাইমস, একটা কয়েনকে তিনবার টস করো, এন্ড রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, তার স্যাম্পল স্পেসটা লিখো। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। ধরো আমি তো দুইবারেরটা তোমাদেরকে দেখাই দিলাম। এটার মানে হচ্ছে, ধরো দুইবারেরটার মানে হচ্ছে প্রথম টসে হেড, সেকেন্ড টসে হেড পাইতে পারি, প্রথম টসে হেড, সেকেন্ড টসে টেইল পাইতে পারি। একটা কয়েনকে একসাথে দুইবার টস করা আর আলাদা আলাদা ভাবে দুইবার টস করা সেম কথা। একটা কয়েনকে একসাথে দুইবার টস করা, ঠিক আছে, অথবা দুইটা কয়েনকে আলাদা আলাদা ভাবে টস করা সেম কথা। তাহলে আমরা কি করতে পারি? হ্যাড, এখানে 4টা আউটকাম পাইলাম। এরপরে যদি আমরা একটা কয়েনকে তিনবার টস করি, বলতেছি আমরা 8টা পাবো। টু কিউব মানে 8টা পাবো। কিভাবে? এইচ এর সাথে এইচ মাল্টিপ্লাই করো, এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, প্রথম এইচ দিয়ে 4টা পাবো, পরে টি দিয়ে 4টা পাবো। তাহলে টোটাল টোটাল আমাদের 8টা হবে। এভাবে যদি আমরা 4বার টস করি 16টা পাবো, 5বার করলে 32টা পাবো। তাহলে স্যাম্পল স্পেস কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। স্যাম্পল স্পেস আবারও বলতেছি, স্যাম্পল স্পেস মানে একটা এক র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম থাকে সবগুলো তালিকাকে বলা হবে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসকে আমরা অনেকটা ইউনিভার্সাল সেটের মতো তুলনা করতে পারি। আমরা যে ছোটকালে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট করছি তার সাথে তুলনা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আগেই বলছি সেট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রবাবিলিটি। সেট হচ্ছে প্রবাবিলিটির একটা ভাষা। সেটের সাথে প্রবাবিলিটির কিছু মিল পাবা। ঠিক আছে? সেটের সাথে প্রবাবিলিটির অনেকাংশে তোমরা মিল পেয়ে যাবে। তাহলে স্যাম্পল স্পেস সম্পর্কে এই ডায়াগ্রামটা দিতে হবে না, শুধু এইটুকু লিখতে হবে। আর এখান থেকে এইটুকু, তোমাদের এখানে আর কিছু বোঝার আছে কিনা বলো স্যাম্পল স্পেসে? তার সর্বোচ্চ কত সংখ্যক বার কোয়েশ্চেন আসতে পারে? হ্যাঁ, তুমি এটা ভালো প্রশ্ন করছো। সর্বোচ্চ কত সংখ্যক বার? দেখো আমরা স্যাম্পল স্পেসটা নির্ণয় করি হচ্ছে তাদের প্রবাবিলিটি বের করার জন্য। ধরো আমরা বলবো যে এইচ দুইবার আসার প্রবাবিলিটি বের করো, অথবা দুইবার টস করছি তার মধ্যে আহ, কত জায়গায় এইচ থাকার, প্রতিটা জায়গায় এইচ একবার আসার প্রবাবিলিটি বের করো। এগুলো বের করি মূলত প্রবাবিলিটি বের করার জন্য। হেড আসার প্রবাবিলিটি, টেইল আসার প্রবাবিলিটি, অথবা টেইল দুইবার, হেড তিনবার, এভাবে আসার প্রবাবিলিটি বের করবো। কিন্তু আমাদের তো একটা লিমিটেশন আছে,
ধরো আমরা যদি 4 বার করি এখানে 16টা হবে স্যাম্পল স্পেস, এটাকে আবার 2 বার করে লিখবো, এটাকে এই দুইটাকে আবার লিখবো, 4টা 4টা 16টা হবে। আবার যদি আমরা 5 বার করি 32টা হবে, 6 বার করলে 64টা, 7 বার করলে 128টা। এভাবে দেখা যাচ্ছে 10 বার যদি আমরা টস করি কতবার হবে বলো? 1024টা। কতবার হবে? এইরকম 24। 1024টা। এখন মানুষের পক্ষে কি 1024টা লেখা সম্ভব? না স্যার। এখন তোমাকে আমি প্রশ্ন দিলাম, রাইট, টস টস এ কয়েন 10 টাইমস, একটা কয়েনকে 10 বার টস করো এবং স্যাম্পল স্পেস গুলো লিখো। তাহলে তোমাকে আজকে থেকে 3 দিন সময় দিলাম, কিন্তু পরীক্ষায় 3 ঘন্টা সময় দিলাম শুধু এই প্রশ্নটা। তাও তো তুমি মিলাইতে পারবা? না স্যার। না, পারবা না। তাহলে তুমি যদি মিলাইতেই না পারো তাহলে আমরা কিভাবে প্রবাবিলিটি বের করব? নির্দিষ্ট একটা প্রবাবিলিটি কেমনে বের করবো? সেক্ষেত্রে সমাধান আছে পরে, পরের চ্যাপ্টার থেকে, আমাদের পরের চ্যাপ্টার থেকে তার সমাধান আছে। অর্থাৎ আমরা একটা কয়েনকে যখন বারবার টস করতে থাকি তার একটা নির্দিষ্ট ফর্মুলা ফলো করে, তখন আমি ওই যে 4 বারের বেশি যেগুলো হবে তাদেরকে একটা নির্দিষ্ট ফর্মুলায় ফেলে দিব। আমার কথা বুঝতেছ? জি স্যার। তাদেরকে একটা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক ফর্মুলায় ফেলে দিব। এই গাণিতিক ফর্মুলা গুলোকে বলা হবে ডিস্ট্রিবিউশন। এগুলো আমি পরে পড়াবো। ঠিক আছে, সর্বোচ্চ আমরা এখানে 4 বার করবো। কয়বার করবো? 4 বার। 4 বার। এর বেশি করলে আমরা এটাকে গাণিতিক ফর্মুলায় নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা স্যাম্পল পয়েন্টে যাচ্ছি। এখনকার যে বিষয়গুলা, স্যাম্পল পয়েন্ট, ইভেন, মিউচুয়াল এক্সক্লুসিভ, নন মিউচুয়াল এক্সক্লুসিভ, এগুলো কিন্তু স্যাম্পল স্পেসের সাথে রিলেটেড। এই যে ডেফিনিশন গুলো দেখতেছো এগুলো স্যাম্পল স্পেসের সাথে রিলেটেড। তাহলে স্যাম্পল স্পেসটা যদি ভালো করে বুঝো এগুলো বুঝবা। তাহলে আমি আবারও বলতেছি, স্যাম্পল স্পেস হচ্ছে একটা এক্সপেরিমেন্টের সবগুলো ফলাফলের তালিকা, আর কিছু না। আচ্ছা, এখন স্যাম্পল পয়েন্টটা কি? স্যাম্পল পয়েন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের প্রতিটা এলিমেন্ট, স্যাম্পল স্পেসের প্রতিটা এলিমেন্টকে বলা হবে স্যাম্পল স্পেস। অর্থাৎ এভরি এলিমেন্ট অফ এ স্যাম্পল স্পেস ইজ কল্ড স্যাম্পল পয়েন্ট। এভরি এলিমেন্ট অফ এ স্যাম্পল স্পেস ইজ কল্ড স্যাম্পল পয়েন্ট। যেমন আমরা এখানে এইচ কে একটা স্যাম্পল পয়েন্ট বলতে পারি, টি কে একটা স্যাম্পল পয়েন্ট বলতে পারি, এইচএস কে একটা স্যাম্পল পয়েন্ট বলতে পারি, এখানে 4টা স্যাম্পল পয়েন্ট বলতে পারি। কিংবা ছক্কার গুটি 1 থেকে 6 পর্যন্ত আমরা প্রতিটাকে একটা একটা স্যাম্পল পয়েন্ট বলতে পারি। স্যাম্পল পয়েন্ট কি বোঝা গেছে? আচ্ছা, যদি তুমি আরেকটু বেটার করে বুঝতে চাও, ধরো তোমাদের ফ্যামিলিতে যে সমস্ত সদস্যগুলো আছে সবাইকে আমি একটা স্যাম্পল স্পেসের মধ্যে নিয়ে আসলাম, একটা তালিকার মধ্যে দিয়ে আসলাম। এখন তোমাদের প্রতিটা সদস্য হবে এক একটা এলিমেন্ট, এক একটা কি স্যাম্পল পয়েন্ট। আমার কথা বুঝতেছো? জি স্যার। Yes. স্যার একবার বললে আমি বুঝি নাই, মানে বুঝতে পারি নাই। বুঝি নাই। স্যাম্পল পয়েন্ট স্যার বুঝি নাই। স্যাম্পল পয়েন্ট হচ্ছে ধরো তোমাদের পরিবারের সবাই মিলে হচ্ছে স্যাম্পল স্পেস। এর মধ্যে তুমি একটা স্যাম্পল পয়েন্ট, তোমার ভাই একটা স্যাম্পল পয়েন্ট, বোন একটা স্যাম্পল পয়েন্ট, বাবা একটা স্যাম্পল পয়েন্ট। আমার কথা বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, এখন বোঝা তার গেছে কি না? মানে প্রত্যেকটা স্যাম্পল একটা স্যাম্পল পয়েন্ট। বুঝে, হ্যাঁ, প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা ঘটনাটা এক একটা স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল স্পেসে প্রতিটা এলিমেন্ট হচ্ছে এক একটা স্যাম্পল পয়েন্ট। স্যার এখানে আমার কি কথা, এইচ এইচ স্যাম্পল পয়েন্ট নাকি এইচ একটা স্যাম্পল পয়েন্ট তারপর তার পাশে এইচ না আর? না না না, এই একটা না, এই পুরাটা এই সেই দুইটা, দুইটা দুইটা টস করলে দুইটাই এক, দুইটা মিলে একটা। 3 বার টস করলে 3টা মিলে একটা। 1 বার টস করলে একটা। এই এইচ এস মিলে একটা, এস টি মিলে একটা, টি এস মিলে একটা। আমার কথা বুঝতেছ? বুঝছি স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার আসে ইভেন্ট। ইভেন্টকে আমরা লিখে রাখতে পারো, ইভেন্টকে আমরা এ বি সি দ্বারা ডিনোটেট করতে পারি, এ বি সি, অথবা ডি, ক্যাপিটাল লেটারের এ বি সি ডি দ্বারা ডিনোটেট করতে পারি। তাহলে ইভেন্ট আর কিছু না, ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট। লিখে রাখতে পারো খাতায়, ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট। তাহলে আমরা এই জন্য বলছি এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস ইজ কল্ড ইভেন্ট। অথবা আরেকটা সংজ্ঞা আছে, এখানে আমি দিই নাই, ওয়ান অর মোর আউটকামস অফ এন এক্সপেরিমেন্ট কনস্টিটিউট অ্যান ইভেন্টস। ইভেন্ট মানে একটা অথবা এর বেশি স্যাম্পল স্পেসের যে কোনো স্যাম্পল পয়েন্ট নিয়ে আমরা ইভেন্ট করতে পারি। তাহলে আমরা ইভেন্ট একটু ব্যাখ্যা করি। ধরো আমরা এ সমান ইভেন্ট বললাম, অথবা বি সমানও ইভেন্ট হইতে পারে, ক্যাপিটাল লেটার। এখানে সবগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করব। এখান থেকে যে কোনো একটা আমি নিতে পারি, দুটোও নিতে পারি, তিনটেও নিতে পারি, 3-এর বেশি নিব না। তাহলে আমরা ধরো এখানে বললাম যে এসটি, এসটি একটা ইভেন্ট, কারণ এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেসের সাবসেট। অথবা আমরা বললাম যে টিটি, এইচএস একটা ইভেন্ট।
কারণ এগুলো হচ্ছে এস 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 এর সাবসেট। বোঝা গেছে কিনা বলো? না, ইভেন আর অড কাউন্ট কিভাবে হচ্ছে? বুঝি নাই। মানে এখানে ইভেন আর অড কি আমরা আমাদের ইচ্ছা মতো ধরবো না, এটা কোনো রুলস তোমার আছে? ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো ধরবা। ঠিক আছে, আচ্ছা, এখানে নির্দিষ্ট রুলস নাই, যে কোনো সাবসেট হলে হবে। আমরা সেটের ক্ষেত্রে আমরা কি করি, সাবসেট বের করি না, সেরকম সেটের বুঝছি ক্ষেত্রে স্যার। আমরা সাবসেট বের করব। তাহলে আমাদের ইভেন্টও অনেকটা সাবসেট আর কি, উপসেট আর কি, সেটের ক্ষেত্রে যেমন উপসেট করি ওইরকম আর কি। আচ্ছা, এরপর আমাদের দুইটা ইম্পর্টেন্ট ইভেন্টের নাম হচ্ছে, একটা মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, এগুলো বিভিন্ন সময় থিওরাম প্রমাণ করতে লাগে। আর একটা হচ্ছে নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে হোয়াট ইজ মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট? আমরা দুইটা ইভেন্টকে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট বলতে পারি যদি তাদের ইভেন্ট গুলোর মধ্যে, তাদের স্যাম্পল পয়েন্ট গুলোর মধ্যে কোনোরূপ কমন না থাকে। তাহলে টু ইভেন্টস আর সেড টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ইফ দে হ্যাভ নো কমন পয়েন্টস, যদি তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে। সাপোজ আমি কনসিডার করলাম এ ইজ ইকুয়াল টু অড নাম্বার অফ পেসেস অন দ্য ডাইস, সবকার বিজোড় মুখগুলো। আবার বি ইকুয়াল টু কনসিডার করলাম 2 4 6, সবকার জোড় মুখগুলো। আমরা দেখতেছি এ এবং বি এর মধ্যে কোনোরূপ কমন নাই, আছে? আছে কিনা বলো তো? না স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। তোমরা ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড করছো, মিউচুয়াল মানে হচ্ছে কমন, কিন্তু এখানে কিন্তু উল্টা, কারণ এখানে এক্সক্লুসিভ শব্দটা আছে। এক্সক্লুসিভ মানে বর্জন। তাহলে আমরা কি করতে পারি, যখন দুইটা ঘটনা পরস্পর বর্জনশীল হবে, কোনো কমন থাকবে না, তখন তাদের প্রবাবিলিটি জিরো হবে। যেমন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, কিন্তু প্রবাবিলিটি অফ এমটি সেট ইকুয়াল টু হবে জিরো। আমি আবারও বলতেছি, তোমরা লিখে রাখো, তোমরা খাতায় লিখে রাখো, if two events are mutually exclusive, লিখে রাখো। if two events if two events are mutually exclusive, খাতায় লিখে রাখো সবাই। if two events are mutually exclusive, then probability of a intersection b, probability of a intersection b equal to zero। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, ইন্টারসেকশন বাদ দিয়েও লিখতে পারি। এ ইন্টারসেকশন বি বলা যে কথা, এ বি বলা সেম কথা। তাহলে আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু কত, জিরো। তোমরা কি দেখতেছো? এটা আরেকবার বলবেন এই কথাটা? জি স্যার। ইফ এ এন্ড বি আর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, এখান থেকে দেখে লিখো, ইফ এ এন্ড বি আর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দেন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জিরো। আমি বলতেছি এটাকে এইভাবেও লেখা যায়, কেমন? এটাকে দুইভাবে লেখা যায়, এ ইন্টারসেকশন বি ও লেখা যায়, বি এ বি ও লেখা যায়। এটা বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন তোমাদের নন মিউচুয়ালিটা বোঝা গেছে কিনা দেখো তো, এটা তার পড়ানোর দরকার নাই, বুঝছো কিনা দেখো তো। হ্যালো? জি স্যার, বুঝছি। তা তাহলে নন বুঝছি। মিউচুয়ালি কি কমন থাকবে, নন মিউচুয়ালি কি কমন থাকবে স্যার। আর মিউচুয়ালি কি কমন থাকবে না, কমন থাকবে কেমন? না। আচ্ছা, তাহলে কমন থাকলে তার একটা প্রবাবিলিটি থাকবে, সেটা কোথায় নির্ধারণ করবে, যেটা যেরকম হবে সেরকম প্রবাবিলিটি। তাহলে আমরা এখন স্যাম্পল পয়েন্টটাকে আবার একটু রিভিউ করি। স্যাম্পল স্পেস থেকে আমরা পড়ছিলাম, স্যাম্পল স্পেস মানে একটা এক্সপেরিমেন্টে যতগুলো ফলাফল থাকে সবগুলো কালেকশনকে স্যাম্পল স্পেস বলা হবে, কেমন? আচ্ছা, এরপরে স্যাম্পল পয়েন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের প্রতিটা এলিমেন্টকে আমরা বলবো স্যাম্পল পয়েন্ট। পয়েন্ট। ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের একটা সাবসেট। আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুসিভ হচ্ছে দুইটা ইভেন্টের মধ্যে যদি কোনো কমন না থাকে সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। আর কমন থাকলে হচ্ছে নন মিউচুয়াল রেসপন্সিবিলিটি। এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। আচ্ছা, আর এক্সপেরিমেন্ট কি ছিল? এক্সপেরিমেন্ট একটা কাজ যা কোনো একটা শর্ত সাপেক্ষে পুনরাবৃত্ত হবে। আর এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে বলা হবে আউটকাম। র্যান্ডম এক্সপেরিমেন্ট কি? যে এক্সপেরিমেন্টের রেজাল্টটা কি হবে আমি এক্স্যাক্টলি বলতে পারি না, কিন্তু প্রিডিকশন করতে পারি। আমার কথা বুঝতেছো? আচ্ছা, এখন লাস্টের ডেফিনেশন দুটো ইম্পর্টেন্ট। এক নম্বর লিখো কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি, দেখি তোমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশনটা পড়ো তো। কন্ডিশনাল বানান হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। কন্ডিশনাল প্রবাবিলিটির বাংলা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। লিখছো কন্ডিশনাল প্রবাবিলিটি, লিখছো? জি স্যার। আচ্ছা, একটু পড়ো তো দেখি, ইফ এ এন্ড বি আর টু ইভেন্ট ইন এস, এস।
Then the মানে conditional স্যাম্পল probability. স্পেসে দুইটা ঘটনা এ এবং বি, স্যাম্পল স্পেস থেকে আমি দুইটা ইভেন্ট নিছি এ এবং বি, দেন দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ ফর গিভেন ভ্যালু অফ বি ডিনোটেড বাই পি অফ এ কন্ডিশনাল পি ইজ ডিফাইন্ড বাই, এখানে সূত্র দুটো লিখে দিছি। আচ্ছা আমি এভাবে বোঝাচ্ছি না, এগুলো আমার এলোমেলো লাগে, ঠিক আছে, আমি তোমাদেরকে তোমরা বোঝো সেরকম করে দিচ্ছি। আচ্ছা, ধরো আমি এ একটা ঘটনা দিলাম, বি একটা ঘটনা দিলাম, এর মাঝখানে একটা দাগ দিলাম, এটার নাম হচ্ছে এ কন্ডিশনাল বি। পড়ো তো দেখি, সবাই বলো এ কন্ডিশনাল, পড়ো সবাই পড়ো। A conditional. বি, আমরা যদি এটাকে ফি দিই, আগে যদি ফি দিই, এটার নাম হবে প্রবাবিলিটি অফ এ কন্ডিশনাল বি। সবাই পড়ো, প্রবাবিলিটি অফ Probability of a conditional B. এ কন্ডিশনাল। এখন যদি আমরা এটাকে উল্টাই দিই, প্রবাবিলিটি অফ বি The B কন্ডিশনাল এ। conditional A. আচ্ছা, আমরা আগে এই দুইটা সূত্রটা লিখে ফেলি, তারপর বুঝবো যে এটা দ্বারা কি বোঝায়। আগে সূত্রগুলো লিখে ফেলি। তাহলে এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ বি, এটা কিন্তু আগেরটা পি, পি লিখছি, একটু বড় হয়ে গেছে পিটা। ইরেজারটা কোথায়? ইরেজার আছে না? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার একটু, ওই কলমটা তো আসেই না। হ্যাঁ দেখো, বারবার কলমটা চলে যায় কেন, দেখো। তাহলে আমরা এখানে একটা পি দিলাম, কেমন, পি, পি অফ এ বি ডিভাইড বাই, দেখো সেম কাজ এখানেও করতেছি। তোমাদের সূত্র দুইটা যাতে একসাথে মনে থাকে আমি সেই সিস্টেম করে দিচ্ছি। দেখো, তোমাদের দুইটারই উপরে পি অফ এ বি, দেখছো? Yes, দুইটার sir. উপরে কি, জি পি অফ স্যার। এ বি, এ বি মানে কমন আর কি, এ বি মানে কমন। আচ্ছা, কন্ডিশনের পরে কি আছে এখানে, বি না? জি স্যার। তাহলে বি দ্বারা ভাগ, বি দ্বারা ডিভাইড, এখানে কন্ডিশনের পরে কি আছে, স্যার এ আছে স্যার। এ আছে, এ দ্বারা ভাগ। আচ্ছা, আমরা জানি যে এই বি, নিচে বি কিসের চেয়ে বড় থাকতে হবে, জিরো চেয়ে, না হলে তো এটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না? জি তাহলে স্যার। পি অফ বি গ্রেটার দেন জিরো, পি অফ এ গ্রেটার দেন জিরো। জিরো। আচ্ছা, এটা হচ্ছে কন্ডিশনের ইয়া। এখন কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা কি আমি একটু বোঝাই। ধরো এ এবং বি দুইটা ঘটনা, এই দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটে গেছে, পোস্টেরিয়র ইভেন্ট, একটা প্রায়র একটা পোস্টেরিয়র। তাহলে এই দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটে গেছে, ওই যে ঘটনাটা ঘটছে ওটাকে বেস করে নতুন একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি নির্ণয় করাটাকে বলা হবে কন্ডিশনাল প্রবাবিলিটি। ধরো দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটে গেছে, ওই ঘটনাকে বেস করে নতুন একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি নির্ণয় করাটাকে বলা হবে কন্ডিশনাল কন্ডিশনাল প্রবাবিলিটি। প্রবাবিলিটি। সাপোজ এখানে কোন ঘটনাটা ঘটে গেছে, কন্ডিশনের পরে যেটা থাকবে, জি স্যার। এখানে কন্ডিশনের পরে কি আছে, বি। জি স্যার। তাহলে বি অলরেডি হ্যাপেন্ড, বি ঘটে গেছে, বি কে বেস করে এ ঘটনার প্রবাবিলিটি নির্ণয় করাকে বলা হবে কন্ডিশনাল প্রবাবিলিটি। আবার এখানে কে ঘটে গেছে, এ স্যার। এ, এ ঘটনা ঘটে গেছে, এ ঘটনাকে বেস করে বি ঘটনার প্রবাবিলিটি নির্ণয় করাটাকে বলা হবে কন্ডিশনাল কন্ডিশনাল প্রবাবিলিটি। প্রবাবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিতে পারি। ধরো তোমাদের কাউকে আমার শহরে দেখা হয়েছে, কোন একটা রেস্টুরেন্টে দেখা হয়েছে, তাকে একটু খাওয়াই দিলাম, খাওয়া দাওয়া করাইলাম। এখন সে পরের দিন ক্লাসে এসে বললো স্যার আমাকে খাওয়াইছে, তোমরা তখন আমাকে ধরছো, অমুক স্যারে খাওয়াইছে, আমাকে ধরছো তোমরা তখন। এখন ওকে খাওয়াইছি, এটা ঘটে গেছে, এই শর্তে তোমাদেরকে খাওয়ানোর প্রবাবিলিটি নির্ণয় করাটাকে বলা হবে কন্ডিশনাল প্রবাবিলিটি। কথা বুঝতেছো? আচ্ছা, জি তাহলে স্যার। যার যার প্রবাবিলিটি কত বলো তো, জিরো না? জিরো কিনা বলো। জি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা পড়বো। এখানে শুধু জাস্ট দুইটা সূত্র মনে রাখলে হবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট শব্দটা লিখো, খাতায় লিখো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট লেখো। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট লিখে তোমরা এই তিনটা শর্ত লিখে ফেলো, এই তিনটা শর্ত খাতার মধ্যে লিখে ফেলো।
স্যার স্যার ওই ফার্মাসি কি শুধু কোডিংটা দেখাতে হবে নাকি ওই নিজের মতো এই যে কোয়েশ্চেন গুলো লিখতে ওই জন্য লিখতে হবে? জি স্যার। জি। আচ্ছা, লিখছো তোমরা সবাই? সবাই লিখছো? আচ্ছা, সবাই কি লিখতে পারছো? জি স্যার। স্যার আপনি দুইটা ডেফিনেশন ইম্পর্টেন্ট বলছেন না স্যার? হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ। সেকেন্ডটা কি স্যার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা? কন্ডিশনাল এবং ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো। কন্ডিশনাল, ইন্ডিপেন্ডেন্ট, স্যাম্পল স্পেস, এগুলো একটু ভালো করে পড়ো আর কি। র্যান্ডম এক্সপেরিমেন্ট, বুঝছো? আচ্ছা জি স্যার। কন্ডিশন কন্ডিশনাল, ইন্ডিপেন্ডেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর একটা কি বলছি, স্যাম্পল স্পেস, এগুলো একটু ভালো করে পড়ো আর কি। আচ্ছা দেখো, খেয়াল করো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে স্বাধীন ঘটনা। দুইটা ঘটনা কখন স্বাধীন হবে? দুইটা ঘটনা স্বাধীন হবে যদি এই তিনটা শর্তের যে কোনো একটা মেনে চলে। এখানে মূল বিষয় হচ্ছে, একটা শর্ত সত্য হলে বাকি দুটো সত্য হয়ে যায়, ইজিলি সত্য হয়ে যায়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রথম শর্তটা নিয়ে আমি একটু আলোচনা করি। ধরো এ এবং বি, দুই ভাই, দুই ভাই একত্রে ছিল, এখন তারা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আগে ছিল যৌথ পরিবারে, তারা আলাদা হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি, দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হলে তাকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলে। কি বলছি, আবার বলো। দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এ বি একত্রে ঘটার সম্ভাবনা আলাদা 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 ভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হলে তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে পারি। যেমন, এগুলো আসলে ম্যাথ করে বোঝাইতে হবে, এগুলো বোঝানোর দরকার নাই, এগুলো তো কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, 2 এবং 3 কি বলতো? কন্ডিশনাল প্রবাবিলিটি না? হ্যালো? জি স্যার। জি স্যার। 2 এবং 3 জি হচ্ছে স্যার। কন্ডিশনাল প্রবাবিলিটি। আর শুধু একটা একটু বলি, ধরো আমরা এ বি প্রবাবিলিটি অফ এ বি পাইলাম 1/4। প্রবাবিলিটি অফ এ বি কত পাইছি? 1/4। 1/4। আবার প্রবাবিলিটি অফ এ পাইছি হাফ, আবার প্রবাবিলিটি অফ বি পাইছি হাফ। তাহলে দুটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 1/4 স্যার। 1/4 না? এরকম যদি স্যার 1/4 সমান থাকে, তাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট ইভেন্ট। আদারওয়াইজ এটাকে ডিপেন্ডেন্ট ইভেন্ট ডিপেন্ডেন্ট বলবো। ইভেন্ট। আদারওয়াইজ কি ইভেন্ট বলবো? ডিপেন্ডেন্ট ইভেন্ট বলো। স্যার। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। ইভেন্ট বলবো। যেমন আমি তোমাদেরকে লেকচার শিটে দেখাই, এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 6 এর না? জি স্যার। চ্যাপ্টার 5 এর এটা বলো। আমি লেকচার শিটে একটা ম্যাথ দেখাই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খাওয়া দাওয়া করছো? করছি স্যার। না না স্যার। জি স্যার। স্যার। ফাঁকে, খিদে লাগলে ফাঁকে ফাঁকে খেয়ে নাও। স্যার বাদাম খাইছি যে। আচ্ছা, আমি দেখাচ্ছি। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে বলে ভালো হয়। অ্যাটেন্ডেন্সটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। মোবাইলটা তো জয়েন হয়ে গেছে। অ্যাটেন্ডেন্সের একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের একটা ম্যাথ। দেখো, দেখো এখানে বলা হচ্ছে, দেখো, প্রবাবিলিটি অফ এ সমান যদি 0.6 হয়, প্রবাবিলিটি অফ বি সমান যদি 0.8 হয়, এ বি সমান কত দেওয়া আছে বলো তো? 0.50। 0.5 দেওয়া আছে। আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, 0.6 কে 0.8 দ্বারা মাল্টিপ্লাই করি, কি হবে? 0.48 হবে না? জি স্যার। কিন্তু এটা তো 48 মানে এখানে এক্সাক্ট আসতে হবে, 48 মানে তো 5 না, 5 নাকি? না স্যার। তাহলে এটা, এই যে এখানে যে প্রশ্ন করছে, আর দ্য ইভেন্টস এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি বলবো না, এটা ইন্ডিপেন্ডেন্ট না।
বুঝতে পারছো? জি স্যার। যেমন দেখো এখানে লাস্টে লেখা আছে, এই যে দেখো, দ্য ইভেন্টস এন্ড দে আর ইন্ডিপেন্ডেন্ট ইফ, দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি পি অফ এ বি সমান কি হয়, পি অফ এ ইন্টু পি অফ কি হয়, ইন্টু বি। বি হয়। তাহলে এই যে আমি গুণ ধরে দেখতেছি 0.48, 0.5 এর সমান নয়, তাহলে আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো না, এটাকে কি বলবো, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট বলবো। কি বলবো? ডিপেন্ডেন্ট। তো তোমাদের আমি বলছি একটা ঘটনা সত্য না হলে 2 এবং 3ও হবে না সত্য। 2 এর সংজ্ঞা কি বলতো, 2 এর সংজ্ঞা কি? পি অফ এ গিভেন বি সমান পি অফ এ। এ। তাহলে আমরা যদি এখানে দেখি পি অফ এ গিভেন বি সমান কত পাইছি, 0.625। কত পাইছি বলতো? 0.50। তো 0.625 মানে কি, এটা 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 কি হইতে হবে, এ এর মানের সমান হইতে এই হবে। সমান হতে কার হবে মানের? এ পি এর অফ মানের। এ। কিন্তু আমরা এর মান কত পাইছি, 0.6 কত পাইছি, 0.6 কিন্তু এখানে পাইছি 625, টু ফাইভ এখানে কত পাইছি, সিক্স টু পয়েন্ট ফাইভ সিক্স টু বলা ফাইভ যাবে না। আবার এখানে বি, বি কে দেখো কত পাইছি, 0.83, এইট এইট ডাবল। ডবল এইট ডবল থ্রি, কিন্তু এখানে বি তে কত আছে, 0.8 আছে। দেখছো? কাছাকাছি থাকলে হবে না, এগুলো একজ্যাক্ট থাকতে হয়। তাহলে এই জন্য কি বলা হচ্ছে, একটা সত্য না হলে কোনোটাই সত্য হবে না। তাহলে এবার বুঝছো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি আশা করি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা তোমরা বুঝছো। আর ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে যদি দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট না হয়, সেটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে আমরা এই এই সংজ্ঞাগুলো শিখবো কেমন। এরপরে লেখো ডেফিনেশন অফ প্রবাবিলিটি। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন আসে প্রায় সময় পরীক্ষায়, প্রশ্নটা লিখে রাখো এটাকে বেস করে। তোমাদের যদি পরীক্ষায় এরকম আসে, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ডিফাইনিং প্রবাবিলিটি, লিখে রাখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ডিফাইনিং প্রবাবিলিটি। সবাই লিখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ডিফাইনিং প্রবাবিলিটি, what are the different approaches of defining probability? স্যার ডিফারেন্ট। What are the different approaches? Approaches এখানে লেখা আছে দেখো নিচে, এই যে দেখাচ্ছি। What are the different approaches of defining probability? এই পরীক্ষাটা প্রশ্ন আসে কিন্তু লিখতে পারে না, সহজ প্রশ্ন। What are the different approaches of defining probability? 2 নম্বর এর জন্য আসে। 1 নম্বরে লিখবে ক্লাসিক্যাল আর ম্যাথমেটিক্যাল, এত কথা লিখে লাগবে না। 2 নম্বরে লিখবে এম্পিরিক্যাল আর স্ট্যাটিস্টিক্যাল। 3 নম্বরে লিখবে সাবজেক্টিভ প্রবাবিলিটি। 4 নম্বরে লিখবে জিওমেট্রিক প্রবাবিলিটি। আরেকটা কাজ করবা, এখানে এগুলো ক্যাপিটাল লেটার দিবা, এমটা ক্যাপিটাল লেটার, এসটা ক্যাপিটাল লেটার, পিটা ক্যাপিটাল লেটার, এই পিটা ক্যাপিটাল লেটার দিবা। তাহলে কি এখন লিখতে হবে নাকি এগুলো পরে লিখবো? তুমি ভিডিও দেখেও লিখতে পারো, এখনো লিখতে পারো। তোমাকে যদি বলে পরীক্ষায় হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ প্রবাবিলিটি, তখন তুমি লিখবে নাম্বার 1 ক্লাসিক্যাল অর ম্যাথমেটিক্যাল, নাম্বার 2 এম্পিরিক্যাল অর একটা নোট ডাউন করে রাখো না, লিখতে আর কতক্ষণ, এম্পিরিক্যাল অর স্ট্যাটিস্টিক্যাল, নাম্বার 3 সাবজেক্টিভ প্রবাবিলিটি, নাম্বার 4 জিওমেট্রিক প্রবাবিলিটি। স্যার এগুলো আপনার লিখবে। এখানে যে প্রায়োরি ডেফিনিশন অফ প্রবাবিলিটি এগুলো এটা লিখতে হবে না? না, পরীক্ষা লেখার দরকার নেই, প্রাইমারি মানে আগের আর কি, পোস্টেরিয়র মানে পরের। পরে। কেমন? হ্যাঁ স্যার। প্রাইমারি মানে আগের ডেফিনেশন, পোস্টেরিয়র মানে পরের ডেফিনেশন। হুম হুম। ঠিক আছে? জি আচ্ছা, ঠিক এখানে আছে। এক্সামের জন্য আমরা প্রথম এক নাম্বারটা এবং 4 নাম্বারটা পড়বো। ক্লাসিক্যাল মানে এটা পুরাতন ডেফিনেশন, এই জিওমেট্রিক প্রপার্টি মানে স্বতঃসিদ্ধ বা আধুনিক ডেফিনেশন। স্যার তার মানে পরীক্ষার জন্য ক্লাসিক্যাল এক্সিওমেট্রিক এই দুটো লিখলে হবে? হ্যাঁ, এই দুটো পড়বা, সবগুলো পড়ার দরকার নেই, এগুলো বড় আছে পড়ার দুইটা। না না স্যার মানে বুঝি নেই, মানে আপনার কোয়েশ্চেন যেটা লিখছেন ওই কোয়েশ্চেন কি এই হ্যাঁ, চারটা লিখতে হবে নাকি শুধু উপরেটা নিচেটা লিখলে হবে? না না, কোশ্চেনের সাইডটাই লিখতে হবে, কিন্তু ডেফিনেশন শিখতে হবে দুইটার, ক্লাসিক্যাল এবং এই আচ্ছা। জিওমেট্রিক। হ্যাঁ বুঝছি। হুম। আচ্ছা, এরপর আমরা এখন ক্লাসিক্যাল যে দুইটা শিখতে বলছি সেই দুটো একটু লিখবো। হোয়াট ইজ ক্লাসিক্যাল ডেফিনেশন? আচ্ছা, ক্লাসিক্যাল ডেফিনেশনটা তোমরা এখান থেকে এইটুক পর্যন্ত দিবা, আমি দেখাচ্ছি। এখান থেকে এইটুক পর্যন্ত দিবা, এখান থেকে এইটুক, কেমন, এখান থেকে এইটুক পর্যন্ত দিবা। আর টিটাকে ক্যাপিটাল লেটার করে দিবা, এগুলা এগুলা না দিলেও চলবে। ঠিক আছে? তাহলে দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট ডিনোটেড বাই পি এ এন্ড ইজ ডিফাইন্ড এস, অর্থাৎ আমি তোমাদেরকে একটা প্রবাবিলিটি কিভাবে ডিফাইন করে সেটা একটু দেখাই দিই। দেখো, মনে করো এস একটা ইভেন্ট, এস একটা স্যাম্পল স্পেস, এস ইকুয়াল টু হচ্ছে মনে করো 1 2 3
4 5 6 আমি ক্লাসিক্যাল প্রবাবিলিটিতে বোঝাচ্ছি 1 2 3 4 5 6। তাহলে এস এর এখানে কয়টা আছে বলতো? এখানে কয়টা আছে টোটাল? 6টা না? জি স্যার। 6টাকে আমি এন দ্বারা ডিনোটেড করলাম, অর্থাৎ আমি বললাম যে নাম্বার অফ এস হচ্ছে 6টা। এখন এস থেকে আমি এর একটা ইভেন্ট আনছি এ। ধরো এ সমান আমি বললাম যে 3,5 3,5। তাহলে এখানে কয়টা? দুইটা স্যার। দুইটাকে আমি এম দ্বারা ডিনোটেড করলাম। এটাকে আমি নাম্বার অফ এ বলবো, নাম্বার অফ এ মানে দুইটা। এখন আমি এস এর প্রবাবিলিটি বের করব না, আমি বের করব এর, কারণ এস এর প্রবাবিলিটি অলওয়েজ 1। এর প্রবাবিলিটি কে বলবো আমি পি অফ এ। পি অফ এ মানে প্রবাবিলিটি অফ এ। এই জন্য বলা হচ্ছে the probability of the event A denoted by phi A and defined by, তাহলে phi A equal to দেখো, phi A equal to হচ্ছে নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম, মোট কয়টা ঘটনা। phi A equal to হচ্ছে টোটাল নাম্বার অফ কে আউটকাম, মোট কয়টা ঘটনা। আর উপরে হচ্ছে ফেভারেবল নাম্বার অফ আউটকাম, এই যে লেখা আছে নাম্বার অফ টোটাল আউটকাম, নাম্বার অফ ফেভারেবল আউটকাম, উপরে হচ্ছে ফেভারেবল নাম্বার অফ আউটকাম। এটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখন এটাকে আমি বলতেছি এন এ বাই এন এস, মানে ফেভারেবল এই এই জায়গায় নাম দিছি এন এ, এই জায়গার নাম দিছি এন এস। এটা আসলে প্রবাবিলিটির ডেফিনেশন। আচ্ছা, আমরা এন এ কে এম দ্বারা ডিনোটেড করছি, এন এস কে এন দ্বারা ডিনোটেড করছি। এবার খেয়াল করো তোমরা, আমরা কার প্রবাবিলিটি বের করবো? পি এর না? কার প্রবাবিলিটি বলো? পি এ। তাহলে আমার পি এ কয়টা আছে? পি এ তে কয়টা আছে বলো তো? দুইটা না? জি স্যার। পি এর মধ্যে এন এ তে কয়টা আছে? দুইটা না? কয়টা আছে? দুইটা। আর এনএস এ কয়টা আছে বলো? এনএস 6টা। 6টা। এনএস এ 6টা। ইকুয়াল টু কত হবে? ধরো আমরা এখানে দিলাম ইকুয়াল টু কত হবে? 1/3 না? জি স্যার। তাহলে এখানে 1 মানি ধরো এম, এন মানি এস ধরো 3। এই যে 1/3 পাইছি, এটা কি কখনো 0 সে এটার মানটা সবসময় কত থেকে কতর মধ্যে থাকবে? বিটুইন 0 and 1। বিটুইন 0 and 1। মানে আমরা বুঝতেছি প্রবাবিলিটি মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। প্রবাবিলিটি সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে 0। 1 কে বলা হয় সার্টেন ইভেন্ট, 0 কে বলা হয় ইম্পসিবল Sure. ইভেন্ট। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। আমি আশা করি এই সংজ্ঞাটা তোমাদের ক্লিয়ার হয়নি, আমি আরেকটু ক্লিয়ার করি। মানে আমাদেরকে যদি বলে প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন, তাহলে আমরা পিএ ইকুয়াল টু বলবো নিচে হচ্ছে মোট ঘটনা বা টোটাল আউটকাম, নিচে বলবো টোটাল আউটকাম, আর উপরে হচ্ছে ফেভারেবল আউটকাম। আমি কি ফেভার করতেছি সেটা। আচ্ছা, ধরো 52খানা কার্ড আছে, 52খানা কার্ড, কার্ড খেলা 52টা কার্ড আছে, তার মধ্যে ব্ল্যাক কার্ড হচ্ছে 26, রেড কার্ড কয়টা বলো তো? রেড কার্ড কয়টা হবে? হ্যালো, হ্যালো। 26। 26 হবে। এখন তোমাকে যদি বলি যে রেড কার্ড পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে নিচে তুমি কি লিখবে বলো তো? 52 লিখবে না? কি লিখবে? 52। 52, কারণ টোটাল আউটকাম। এখন রেড কার্ড কয়টা বলো? 26। কারণ এই রেড যে আমি ফেভার করছি, আমি তো ব্ল্যাকও ফেভার করতে পারতাম, এই জি জন্য স্যার। বলা হচ্ছে ফেভারেবল নাম্বার অফ আউটকাম 26। তাহলে কত হবে? হাফ না? হাফ 1/2 এই হাফ এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে নাই। আছে স্যার। এটাকে বলে ক্লাসিক্যাল প্রপার্টি। এই ডেফিনেশনটা দিছে ল্যাপ্লাস। এই ডেফিনেশনটা কে দিছে ল্যাপ্লাস। বলো? ল্যাপ্লাস। এখন বলো তোমাদের কারো এই ডেফিনেশনে কারো প্রবলেম আছে কিনা বলো? তা আমরা যে এখানে টস করছিলাম ওই প্রবাবিলিটি কি এরকম হবে না করতে হ্যাঁ, রকমের? ধরো টস করছো। হ্যাঁ, টস করছো, ধরো তুমি যে টস করছো সেটা দিয়ে আমি বুঝাই। আচ্ছা, তুমি টস করছো সেটা দিয়ে বুঝাই। আচ্ছা, এখন এখানে ধরো আমি বললাম যে এখানে এ মানে হচ্ছে এসটি, এ মানে কত? এসটি। তাহলে তুমি যদি মনে করো এখানে এর স্যার প্রবাবিলিটি বের করো, তাহলে অ্যাটেন্ডেন্সটা কি হবে বলো তো কেউ স্যার একজন? একটু নিয়ে নিলে ভালো হতো স্যার, আমাদের এলাকায় কারেন্ট নাই তো স্যার, ওই কারণে। এখানে তোমরা সিআর স্ন্যাপশট নিয়ে নাও, একটা শট নিয়ে, স্ক্রিনশট স্যার নিয়ে নাও। অ্যাটেন্ডেন্স তো নিয়ে গেছে, আপনি না হলে আপনারা এই নাম্বারটা গ্রুপে লিখে দেন।
অথবা যে বের হয়, অথবা যার কারেন্টের সমস্যা সে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, সমস্যা নাই। আচ্ছা, আমি যদি এখান থেকে এর প্রবাবিলিটি বের করি কত হবে বলো তো তোমরা রেজাল্ট? 1/2 স্যার। এখানে মোট কয়টা ঘটনা? 60টা স্যার। 1/2 না, এখানে কয়টা ঘটনা? চারটা না? 60। জি চারটা। স্যার। আর ইয়া কয়টা? এসটি কয়টা 2 স্যার। বলো? টু কেন? 2 এসটি SNT একটা দিতাম স্যার। ঘটনা না? জি স্যার। স্যাম্পল পয়েন্ট একটা বলছি না, 1/4 কত হবে? 1/4। 1/4। ঠিক আছে, তাহলে এটা টোটাল আউটকাম ডিভাইড বাই ফেভারেবল নাম্বার অফ আউটকাম, কারণ আমি এসটি ফেভার করছি, আমি চাইলে আরেকটা ফেভার করতে পারতাম। দিস ইজ কল দা ক্লাসিক্যাল প্রবাবিলিটি। আচ্ছা, এখন তোমরা এই জিওমেট্রিক প্রবাবিলিটিটা লিখো সবাই, এই জিওমেট্রিক প্রবাবিলিটি সবাই লিখো, এই জিওমেট্রিক প্রবাবিলিটি। দেখো এই জিওমেট্রিক প্রবাবিলিটি, তাহলে এটাও সেম আগের মতো। ধরো একটা যদি এস থেকে যদি আমি একটা ইভেন্ট নিই, আমি যদি এর প্রবাবিলিটি বের করি সেটাকে পি এ বলবো। তাহলে পি এ কে কখন প্রবাবিলিটি বলতে পারি? যদি নিচের প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করে। এখানে ফোর দেওয়ার দরকার নাই, যদি আমি ক্লাসে বলছি এখানে প্রথম তিনটা দিলেও চলবে, 4 নম্বরটা না দিলেও চলবে। যদি এ নিচের প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করে, এক্সিওম গুলো স্যাটিসফাই করে। এক্সিওম মানে হচ্ছে স্টেটমেন্ট, বিবৃতি। an axiom is a statement. axiom হচ্ছে একটা স্টেটমেন্ট that it is assumed to be true, যেটাকে আমরা সত্য বলে ধরে নিই। তাহলে আমরা যদি এ এস থেকে এ একটা স্যাম্পল স্পেস নিই, তাহলে এ কে আমরা প্রবাবিলিটি অফ এ তে নিতে পারি, ক্যাটাগরিতে ফেলতে পারি, যদি এর মানটা সবসময় জিরো সে বড় হয় অথবা জিরো সমান হয়, মানে কখনো নেগেটিভ হবে না। কারণ আমরা জানি প্রবাবিলিটি ক্যান নেভার বি নেগেটিভ। এই প্রবাবিলিটি কি নেগেটিভ হয়? না স্যার। আচ্ছা, পাস করার সম্ভাবনা নেগেটিভ। ওই যে নেগেটিভ মার্কিং আছে যে, এই জন্য না? হয় নেগেটিভ হয়? না স্যার, হবে না স্যার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পি অফ এস ইজ ইকুয়াল টু 1। পি অফ এস, এক নম্বর সত্য হচ্ছে পি অফ এস ইকুয়াল টু 0, 2 নম্বর পি অফ এস ইজ ইকুয়াল টু 1। এটা একটু খেয়াল করো, আমরা একটু আগে শিখছি পি অফ এ সমান পি অফ এর সূত্র কি? এন এ বাই এন এস, এটা পড়ছি না? একটু আগে পড়ছি না এটা? এন এ বাই এন এস মানে ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম, ডিভাইড বাই কি, এটা পড়ছি না সবাই? জি স্যার। মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি সবগুলো ঘটনাই নিই, আমি বলবো এ সমান এস, তাহলে এন এ বাই এন এস হবে না? এগুলাকে এস করে দিলাম, এগুলাকে কি করে দিলাম? এস এস করে দিলাম। তাহলে ইকুয়াল টু কত হবে? 1। 1। অর্থাৎ যে স্যাম্পল স্পেসটা টানছি তার প্রবাবিলিটি অলওয়েজ 1 থাকতে হবে। ঠিক আছে, তাহলে দুইটা ঘটনা, একটা হচ্ছে পি অফ এ গ্রেটার ইকুয়াল 0, 2 নম্বর হচ্ছে পি অফ এস ইকুয়াল টু 1। 3 নম্বর হচ্ছে, ধরো তোমরা চাইলে এটাকে A1 করে দিতে পারো, A1 A2 দিতে পারো বি না দিয়ে। মনে করো A1 A2 দুটি মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, তাহলে দুইটা ঘটনা যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, তাহলে এখানে কি আসার কথা? পি অফ এ বি আসার কথা না? এমনি তোমরা যে স্কুলে পড়ছো এটা সূত্র, তাহলে এখানে কি ছিল? পি অফ এ বি পড়ছো না? জি কিন্তু স্যার। আমি তোমাদেরকে আজকে শুরুতেই বলছি দুইটা ঘটনা মিউচুয়াল এক্সক্লুসিভ হলে তাদের পি অফ এ বি 0 হবে, এটা থাকবে না। মোট না। কথা এজিমেটিক প্রবাবিলিটিটা কেবলমাত্র মিউচুয়াল এক্সক্লুসিভ এর জন্য, নন মিউচুয়াল এর জন্য হবে না। আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি এটাকে কে সংখ্যক ঘটনার জন্য লিখি, তাহলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা যোগফল, কিন্তু এখানে A1 A2 A2 A3 A3 A4 এগুলো হবে না, কারণ এগুলো এগুলো প্রবাবিলিটি 0 মিউচুয়াল এর ক্ষেত্রে। তাহলে তোমরা এই তিনটা ঘটনা, প্রথম তিনটা ঘটনা লিখলেও চলবে, চারটা লিখলেও সমস্যা নাই, এটাকে এজিমেটিক ডেফিনেশনে নিয়ে আসবা। পারবা তো? জি স্যার। এটা কঠিন কিছু না, মোটামুটি একটু ধারাবাহিকভাবে পড়লে হয়ে যায়। আচ্ছা, এরপর আসতেছে আমাদের এডিটিভ ল অফ প্রবাবিলিটি, সবাই লিখো এডিটিভ ল অফ প্রবাবিলিটি। আমি শেষ করে দিব আর 10-15 মিনিটের মধ্যে। দেখো এডিটিভ ল অফ প্রবাবিলিটি, কি লিখছি বলো তো? এডিটিভ ল অফ প্রবাবিলিটি। আচ্ছা শোনো, প্রবাবিলিটির যোগসূত্র বাংলায় বলবো যোগসূত্র। প্রবাবিলিটির যোগসূত্র দুই ধরনের, একটা হচ্ছে নন মিউচুয়ালি আর একটা হচ্ছে মিউচুয়ালি। তাহলে তোমরা নিজেরাই পড়ছো, নন মিউচুয়ালি মানে হচ্ছে এ বি কমনটা থাকবে, আর মিউচুয়ালি মানে কমনটা থাকবে না। তাহলে প্রবাবিলিটির যোগসূত্র দুই ধরনের, একটা নন মিউচুয়াল আর একটা মিউচুয়াল। তাহলে এখানে সূত্র দুইটা আছে, একটা হচ্ছে দুইটা ঘটনার জন্য আর একটা হচ্ছে তিনটা ঘটনার জন্য।
আমরা যখন এ এবং বি দুইটা ঘটনা কনসিডার করব, তাহলে আমরা বলবো এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, কখন এটা নন মিউচুয়াল হলে। আর যদি মিউচুয়াল হয় তাহলে এই অংশটা থাকবে না, এটা জিরো। সেম সেম ভাবে এখানে যদি মিউচুয়াল নন মিউচুয়াল হয়, তাহলে আমরা লিখতে পারি পি অফ এ প্লাস, এটা হায়ার মধ্যে প্রমাণ করছিলাম, মনে আছে? এই তোমরা ক্লাস 10 হায়ার মধ্যে এগুলো প্রমাণ করছো না? ডি মর্গানস ল স্যার। ডি মর্গান লস মধ্যে প্রমাণ করছো না? জি স্যার। এক্স এলিমেন্ট কি কি দিয়ে। আচ্ছা, তাহলে এগুলো ওখানে তোমরা ডি মর্গান লতে প্রমাণ করছো। আচ্ছা, এখন আমি যদি এটাকে মিউচুয়াল এক্সক্লুসিভ বলি, তাহলে এই পুরাটা কমনটা জিরো। দেখো শুধু এ প্লাস বি প্লাস সি থাকবে। তাহলে পরীক্ষায় তোমাদের আসতে পারে এক্সামে স্টেট, শুধুমাত্র স্টেটমেন্ট আর কি, এখানে প্রমাণ শিখতে হবে না, প্রমাণ তো আগেই করছে এগুলো। স্টেট এডিটিভ ল অফ প্রবাবিলিটি ফর টু ইভেন্টস অর ফর থ্রি ইভেন্টস। আমি আবারও বলতেছি, স্টেট এডিটিভ ল অফ প্রবাবিলিটি ফর টু ইভেন্টস অর ফর থ্রি ইভেন্টস। আমার কথা বুঝতেছো? আচ্ছা, এখন যে তোমরা স্টেট এডিটিভ ল, এটা বলা ভালো হয়। স্টেট এডিটিভ ল অফ প্রবাবিলিটি ফর টু ইভেন্টস অর ফর থ্রি ইভেন্টস। আচ্ছা, এবার তোমরা এই থিওরামটা প্রমাণ শিখতে হবে না, শুধু স্টেটমেন্টটা লিখে রাখো, কারণ এটা দরকার হয়। এটা লিখে রাখো, দি ভ্যালুস অফ দ্য প্রবাবিলিটি লাইজ বিটুইন 0 to 1। দি ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি লাইজ বিটুইন 0 to 1। প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে। দি ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি লাইজ বিটুইন 0 to 1। স্যার এটাকে অ্যাডিটিভ লটা। না না, এডিটিভ ল তো শেষ হয়ে গেছে, এডিটিভ ল শুধু স্টেটমেন্ট। ওকে। এই যে শুধু এই অংশটা দিবা, দুইটা ঘটনার ক্ষেত্রে, তিনটা ঘটনার ক্ষেত্রে, কেমন? জি স্যার। 1 এবং 2, হ্যাঁ ঠিক আছে, এগুলো দিবা। আচ্ছা, এটা হচ্ছে নোট দিয়ে লিখে রাখো, এটা নোট, নোট নোট দিয়ে লিখে রাখো, নোট 1 নোট 2 এভাবে লিখে রাখো। এটা মানে হচ্ছে প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা, স্যার তোমাদের কোনটা জন্য কোনটা লিখবো একটু আরেকবার বলবেন? বুঝি নাই। স্যার কোনটা কোনটা লিখবো একটু আরেকবার বলবেন? এডিটিভ লটা লিখবা, এডিটিভ ল, এডিটিভ ল, এখান থেকে এটুকু লিখবা, ঠিক আছে? এডিটিভ ল। আচ্ছা, লিখছো? এরপরে এই থিওরামটা লিখো, থিওরাম না নোট দিয়ে লিখে রাখবা, থিওরাম দিয়ে লেখার দরকার নেই, নোট। আচ্ছা, দ্য ভ্যালুস অফ দ্য প্রবাবিলিটি লাইজ বিটুইন 0 to 1। এখানে তোমাকে এক্সাম জিজ্ঞেস করতে পারে হোয়াট ডাজ জিরো মিন, হোয়াট ডাজ জিরো ইন্ডিকেট। তাহলে জিরো মিনস পসিবল ইভেন্ট। ইম্পসিবল, জিরো মিনস ইম্পসিবল ইভেন্ট, ওয়ান মিনস শিওর ইভেন্ট, ওয়ান মিনস শিওর ইভেন্ট, ওয়ান মিনস নিশ্চিত ঘটনা, আর জিরো মিনস ইম্পসিবল ইভেন্ট। তাহলে হোয়াট ইজ শিওর ইভেন্ট? অ্যান ইভেন্ট ইজ কল্ড শিওর ইভেন্ট হোয়েন ইট অলওয়েজ হ্যাপেন, যেটা অবশ্যই ঘটবে। হোয়াট ইজ ইম্পসিবল ইভেন্ট? অ্যান ইভেন্ট ইজ কল্ড ইম্পসিবল ইভেন্ট হোয়েন ইট নেভার হ্যাপেন, যখন এটা কখনো ঘটবে না। বুঝতে পারছো? তাহলে এখানে শুধুমাত্র এটা মনে রাখতে হবে, আর কিচ্ছু না। তুমি বলবো যে প্রবাবিলিটির মান, তোমাকে বিভিন্ন ভাইভাতে জিজ্ঞেস করতে পারে প্রবাবিলিটির মান কত থেকে কতর মধ্যে থাকে, তুমি বলবো 0 to 1, তাহলে জিরো কি ইন্ডিকেট করে? তুমি বলবো ইম্পসিবল ইভেন্ট। হোয়াট ইজ ইম্পসিবল ইভেন্ট? an event is called impossible event when it never happens, যখন এটা কখনো ঘটবে না। তাহলে হোয়াট ইজ শিওর ইভেন্ট? an event is called sure event when it it always happen, যখন এটা অবশ্যই ঘটবে। তাহলে একটা এক্সাম্পল দাও। এই যে তোমাকে বলছি ম্যান ইজ মর্টাল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার শিওর ইভেন্ট। তাহলে ইম্পসিবল ইভেন্ট কি? যেমন আমি যখন একটা ছক্কা গুটিকে থ্রো করব, ইফ ইউ থ্রোস আ ডাইস দেন উই গেট 7, ইজ ইট পসিবল? 7 কি আমরা কখনো পাবো? বলো। না স্যার, পাবো না স্যার। তাহলে এগুলোকে বলবো ইম্পসিবল ইভেন্ট। এত বিস্তৃত লাগবে না, তোমরা জাস্ট ওটা মনে রাখবা। এরপর আর একটা নোট 2 দিয়ে দাও, নোট 2। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগে, এই জন্য দিচ্ছি। একটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ এ বার সমান 1, পরীক্ষা আসবে না, তার মনে রাখার জন্য। পি অফ এ প্লাস, আবার আমার এক্সটার্নাল এখান থেকে দিয়ে দিতে পারে, এই জন্য এটা পড়াচ্ছি। পি অফ এ প্লাস পি অফ এ বার সমান 1। আচ্ছা, এটা লিখে রাখতে পারো থিওরামটা। দেখো, এখানে এ মানে হচ্ছে কোন একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি, আর এ নট মানে কোন ঘটনা না ঘটার প্রবাবিলিটি। কি বলছি বলো তো? ঘটনা ঘটা আর না ঘটার প্রবাবিলিটি হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল টু কত হবে? 1। 1 কোন স্যার। ঘটনা ঘটাইছো আর না ঘটাইছো সেটা 1। আচ্ছা, আমি যদি বলি, ধরো তুমি যখন একটা কয়েন টস করো, একজন হেড চয়েস করছে, তাহলে হেড আসার প্রবাবিলিটি কত বলো তো?
1/2। 1/2। আমরা বলবো যে 1/2। এবার বলো হেড না আসার প্রবাবিলিটি কত? 1/2 ইজ স্যার। নট, ইজ নট আর কি, তাও 1/2 না? জি স্যার। দুইটা যোগ করলে কত হবে? 1। 1 হবে, কেমন? তাহলে আমরা দুইটা যোগ করলে 1 পাচ্ছি, এই যে 1 আর কি। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে এভাবে। এবার লিখো স্টেট অফ বেস থিওরাম, স্টেট অফ বাইস থিওরাম লেখো, বাইস থিওরাম, বাইস থিওরাম স্টেটমেন্ট। তোমরা কি ইন্টারে এটা পড়ছিলা? না বাইজের স্যার, উপপাদ্য করো নাই? না স্যার। শর্ট সিলেবাস না? আচ্ছা, সবাই একটু লেখো স্টেটমেন্ট, এটা প্রমাণ করার দরকার নাই, স্টেটমেন্ট অফ বাইস থিওরামটা প্রমাণ লেখো। আমি তোমাদের এটা এখনই শিখাই দিচ্ছি, এখনই তোমরা স্টেটমেন্টটা শিখে ফেলতে পারবা যদি একটু মনোযোগ দাও। দেখো খেয়াল করো, স্টেটমেন্ট অফ বাইস থিওরামটা তোমরা ভালো করে খেয়াল করো। আমরা এখানে আমি লিখছি লেট B1 B2 Bn, Bn মিউচুয়াল এক্সক্লুসিভ, এটা লাগবে না। এক্সক্লুসিভ ইভেন্টস, ইভেন্টে এস দিবা না, এস দিবা না, শুধু 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 ইভেন্ট দিবা। আমি আবারও বলতেছি, লেট B1 B2 Bn, Bn মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট ইন এ র্যান্ডম এক্সপেরিমেন্ট and D be any event in S, ডটটা কেটে দিবা। দেন দ্য বেস থিওরাম স্টেটেড। আচ্ছা, এটা এটা কঠিন মনে হবে, আমি ইজি করে দিচ্ছি। ধরো আমি একটা স্যাম্পল স্পেস নিলাম তোমাদের জন্য, আমি একটা স্যাম্পল স্পেস নিলাম, ঠিক আছে? এটাকে বলবো স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে কিছু না, একটা জায়গা আর কি, পুরোটা একটা। এই পুরো জায়গাটাকে আমরা স্যাম্পল স্পেস নাম দিলাম এস। এখন আমি এই জায়গাটাতে এন সংখ্যক পার্টিশনে ভাগ করলাম, এন সংখ্যক পার্টিশন, প্রতিটা পার্টিশনের দূরত্ব সেম থাকবে। কি থাকবে বলো তো? এটাকে আমি এন সংখ্যক পার্টিশনে ভাগ করছি। প্রথম পার্টিশনের নাম দিলাম B1, এই যে B1, পরের পার্টিশনের নাম দিলাম B2, ডট ডট, এভাবে লাস্টেরটা কত হবে বলো তো? Bn হবে। এখন ঘটনা হচ্ছে, এগুলো প্রতিটা ঘটনাই মিউচুয়াল এক্সক্লুসিভ। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি? B1 এর সাথে B2 এর কোনো কমন নাই, প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট। B2 এর সাথে B3 এর কমন নাই, B3 এর সাথে Bn এর কমন নাই, Bn-1 এর সাথে Bn এর কমন নাই, প্রতিটাই স্বাধীন ঘটনা। আমার কথা বুঝতেছো? হ্যালো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, তখন তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এর মধ্যে ডি একটা কমন ঘটনা, যেটা প্রতিটা ইভেন্টে আছে, যেটা B1 ও আছে, B2 তো আছে, Bn ও আছে। তাহলে এবার আসো প্র্যাকটিক্যাল কথাটা বলি। ধরো একটা ফ্যাক্টরিতে এন সংখ্যক মেশিন আছে, মনে করো B1 একটা মেশিন, B2 একটা মেশিন, Bn একটা মেশিন। আচ্ছা, B1 B2 Bn প্রত্যেকে আলাদা করে উৎপাদন করে, প্রোডাকশন করে, প্রডিউস করে আলাদা করে। B1 এর সাথে B2 প্রোডাকশনে কোনো মিল থাকবে বলো? B1 B2 এর সাথে কম্বাইনলি কোনো প্রোডাক্ট করবে? করবে না। B2 এর সাথে B3 একসাথে কোনো প্রোডাক্ট বের করবে না। তাহলে প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা, মেশিন, প্রতিটা মেশিন আলাদা আলাদা। B1 B2, আমি Bn কে মেশিন বললাম। এখন মেশিন কি খারাপ দ্রব্য উৎপাদন করে না, করে কিনা বলো তো? হ্যালো? এটা করে। মেশিন খারাপ দ্রব্য উৎপাদন করে। খারাপ দ্রব্য উৎপাদন প্রত্যেক মেশিন করতে পারে, এই জন্য আমি ডিটাকে, ডি মানে ডিফেক্টিভ আইটেম, খারাপ আইটেম, ডিটাকে কমনলি রাখলাম, প্রত্যেক জায়গায় কমন উৎপাদন হইতে পারে। ধরো একটা খারাপ দ্রব্য, সেটা বিও করতে পারে, B1 ও করতে পারে, B2 ও করতে পারে, B3 ও করতে পারে, Bn ও করতে পারে। এই জন্য ডিটাকে আমি কমন রাখলাম। তাহলে আমি এখন কি লিখতে পারি? আবার বলো, লেট B1 B2 Bn be and mutual exclusive events in a random experiment and D be any event in S, S এর মধ্যে D একটা ঘটনা, ঠিক আছে, যেটা প্রত্যেকটাতে আছে। দেন বাইস থিওরাম স্টেটেড। তাহলে বাইজের উপপাদ্য কি বলে তোমরা একটু খেয়াল করো। বাইজের উপপাদ্য হচ্ছে B1 B2 Bn কে আমরা Bi দ্বারা ডিনোটেড করবো, আর ডি মানে ডিফেক্টিভ। দেখো সূত্রটা একদম ইজি। প্রথমে Bi লিখছি, ডিটাকে আগে করে লিখছি, ডি গিভেন Bi। এই সূত্রটা কি কঠিন বলো? না, বলো তো প্রথমে, প্রথমে আচ্ছা, এখন নিচের পার্টের সাথে উপরের পার্টের কোনো মিল আছে কিনা দেখো তো। আছে? হ্যালো? তাহলে উপরেরটা হচ্ছে, নিচেরটা সামেশন আর উপরেরটা হচ্ছে আপনার। শুধু সামেশন, শুধু সামেশনের পার্থক্য, আর কিচ্ছু না। এখন আমরা একটু আগে যে ডেফিনেশন করছি, সামেশন মানে কি টোটাল না? তাহলে নিচে দেখো টোটাল আউটকাম, টোটাল। আর উপরে কি ফেভারেবল, যেটা ফেভারেবল আছে আউটকাম। ফেভারেবল আউটকাম। তাহলে আমি এখান থেকে তো বিষয়টা ক্লিয়ার করতে পারি।
আচ্ছা, তোমরা এখন দেখো তোমাদের বাইশ থিওরাম ক্লিয়ার হয়ে যায় কিনা দেখো। বাইশ থিওরাম কি বলছে, আমি আমি বলছি যে ধরো বিআই মানে ধরো বি1, সরি বিআই, এটা বি1 বি2 ডট ডট বিএন এন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আবার কি বলছি বলতো, ধরো লেট বি1 বি2 বিএন বি এন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এন্ড ডি বি এনি ইভেন্ট ইন এস, এস মানে স্যাম্পল স্পেস। এই ডিটা কার থেকে আসছে? স্যাম্পল স্পেসের মধ্যে যে কোনো একটা কথা। ডিটেকটিভ। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে বেজের উপপাদ্য কি বলে? সে বলে যে তুমি প্রথমে প্রবাবিলিটি অফ বিআই লেখো, ঠিক আছে, তারপর ইনটু দিয়ে প্রবাবিলিটি অফ ডি গিভেন বিআই লেখো। ডি গিভেন কি লিখবা? ডি গিভেন বিআই, মানে এটাকে জাস্ট আগে করে লিখবা, আর নিচে হচ্ছে তার সামেশনটা। এখন ক্লিয়ার কিনা বলো, পারবা? হ্যালো, পারবো পারবা স্যার। কি না? আর কি করে দিতাম বলো না তোমাদেরকে, একদম তো বলতেছি এইভাবে বেশি, আর কি করে দিতাম। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে বেজের উপপাদ্য শুধু স্টেটমেন্টটা পড়তে বলবো, এবং সেই রিলেটেড একটা ম্যাথ, এটা আমাদের লাস্ট, আমাদের এটার পর আর কিছু নাই। এটা এই অঙ্কটা তুমি বুঝে ফেলবা, আগে একটু একবার সবাই একটু রিডিংটা পড়ো, ম্যাথটা আগে, প্রবলেমটা অ্যানালাইসিস করো, কি বলতে চাইছে এখানে পড়ো, জাস্ট একবার রিডিংটা পড়ো, কি বলতে চাইছে। আমি বেসিক জিনিস আমি দিব, তোমরা জাস্ট একটু বুঝতে চেষ্টা করো। আচ্ছা, আমি একটু বলি, ধরো একটা ফ্যাক্টরিতে তিনটা মেশিন আছে, A B C। এই মেশিনটা মোট মোট উৎপাদনের 25% উৎপাদন করে, প্রডিউস করে। B 35%, C 40% উৎপাদন করে। যে সমস্ত প্রোডাক্ট গুলো উৎপাদন করে তার মধ্যে 5% খারাপ, ডিফেক্টিভ, ফুল। আবার B যা করে তার মধ্যে 4% খারাপ, C যা করে তার মধ্যে 2% খারাপ। এখন সবগুলো ABC, তিনটা মেশিন যা উৎপাদন করে সবগুলো দ্রব্য একসাথে রাখছে। একদিন ফ্যাক্টরির মালিক আসলো, একটা আইটেম তুললো, দুর্ভাগ্যবশত ওই আইটেমটা খারাপ পড়ে গেছে। এখন তার মাথায় চিন্তা আসলো, এটা আসলে কোন মেশিন থেকে আসছে, কি এ মেশিন থেকে আসছে নাকি বি থেকে আসছে নাকি সি থেকে আসছে, তার প্রবাবিলিটি বের করো। আমার কথা বুঝতেছো? জি স্যার। আমাদেরকে এখানে বলছে এ থেকে অথবা সি থেকে আসার প্রবাবিলিটি বের করো। আচ্ছা, আমি প্রথমে প্রবলেম গুলো আইডেন্টিফাই করি। আমি এ মেশিন থেকে যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদন হয় তাদের নাম দিলাম B1, মানে এন আইটেম প্রডিউসড বাই মেশিন এ, কারণ আমি সূত্রের দিকে নিয়ে যাচ্ছি। দেখো আমার সূত্র কিন্তু বি এবং ডি দিয়ে, তাই না? জি হ্যাঁ। স্যার। আবার বি মেশিন থেকে যা উৎপাদন করছি তাকে B2 বললাম, সি মেশিন থেকে যা উৎপাদন করছি তাকে কি বললাম? বি থ্রি। B3 বললাম। কি বললাম বলো তো? বি3, বি1, বি2, বি। B3। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ B1 কত হবে বলো তো? এই যে 25% না? জি স্যার। 25% মানে কি, এটাকে 100 দ্বারা ভাগ করলে কত হবে? পয়েন্ট টু 1/4। ফাইভ না? জি স্যার। 0.25, 1/4 আর কি। তাহলে প্রবাবিলিটি অফ B2 কত হবে? 35 মানে। 0.35 না? জি স্যার। এবার বলো 35। প্রবাবিলিটি অফ B3 কত হবে? 135। বি3 হবে পয়েন্ট 1.4। 0.4 হবে, গুড। এখন এখন বলতেছে এ 5% খারাপ উৎপাদন করে, B 4%, C 2%। এখন আমি বলবো ডিফেক্টিভ আইটেম, ডি মানে ডিফেক্টিভ আইটেম, কোন মেশিন থেকে আসার প্রবাবিলিটি? B1। এই B1 মেশিন থেকে আসার প্রবাবিলিটি কত? কত পার্সেন্ট লেখা আছে বলো তো? 5% না? 1.4। জি স্যার। 5। আচ্ছা, 5% মানে কত? 0.05। 0.5। 0.05। আচ্ছা, এখন ডিফেক্টিভ আইটেম B2 মেশিন থেকে আসার প্রবাবিলিটি কত? 4% না? জি স্যার। 4%। কত? 0 পয়েন্ট কত? 0.4। 0.4। আবার ডিফেক্টিভ আইটেম বি3। ডিফেক্টিভ আইটেম B3 মেশিন থেকে আসার প্রবাবিলিটি কত? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফোর জিরো থ্রি আচ্ছা, জিরো টু আমি যে এটুক লিখছি, দেখো তো ঠিক আছে কিনা এখানে। উই হ্যাভ ফি B1 সমান এত, ফি B2 সমান এত, ফি B3 সমান এত, ফি ডি গিভেন B1, ডি গিভেন B2, ডি গিভেন B3। এগুলো সব ঠিক আছে কিনা দেখো তো। স্যার
আছে বি থ্রিটা আছে 0.2 হবে না স্যার? 0.02, D3টা 0., 02, এখানে 0.3 হয়েছে যে। ঠিক আছে স্যার। ওই সেম আসছে না? স্যার এখানে লেখছেন যে আপনি স্যার, এখানে হচ্ছে 0.3 বি3টা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। 0.54 না, জি ফাইভ স্যার। পার্সেন্ট 4%, না, 2% দিছি তো। 0.02 না স্যার, আপনি এখানে নিচে লিখছেন যে এখানে লাল কলম দিয়ে ও এখানে। আচ্ছা, হ্যাঁ নিচে লিখছি না, আমি ভুল করছি না, সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন কি? আমরা তো প্রবলেম না অ্যানালাইজ করছি, আমাদের প্রশ্ন কি? আমাদের প্রশ্ন বলছে, প্রবলেম এই দেওয়া যে আছে ডিফেক্টিভ আইটেমটা পাইলাম, এটা এ মেশিন থেকে পাওয়ার বলটি বের করো। কোন মেশিন থেকে? এ মেশিন। আচ্ছা, আমি এ মেশিনের নাম কি দিছি? B1 না? জি স্যার। এ মেশিন থেকে কি পাবো? ডিফেক্টিভ ডিফেক্ট আইটেম আসা প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি B1 গিভেন D। আমি যদি এটা সি দিই, কি লিখবো বলো? প্রবাবিলিটি অফ B3, বি টু, B3 B3 গিভেন কি? D, বি3 কন্ডিশন। গিভেন D D। আচ্ছা, এখন আমরা এটা কার সূত্র জানি বলো? এটা কার সূত্র জানি? বাইস Max থিওরাম না? জি স্যার। আচ্ছা, বাইজের উপপাদ্যটাকে আমরা ভেঙে লিখলাম, কারণ আমাদের মেশিন তিনটা। তাহলে আই এর মান 1 দিলাম, তাহলে এটা 1 এর জন্য, সামেশনের জন্য প্লাস আই এর মান 2, সামেশনের জন্য প্লাস আই এর মান 3। তোমরা কি এটা বুঝছো? জি আমাদের এই 1 এর সাথে এখানকার কোনো মিল নাই। এটা হচ্ছে সামেশনের 1, এই 1টা হচ্ছে সামেশনের, 2টা সামেশনের, 3টা সামেশনের। কিন্তু আমি যদি এখানে আই এর মান 1 দিই, এটা শুধুমাত্র উপরে ইম্প্যাক্ট করবে। কোথায় ইম্প্যাক্ট করবে বলো? পরে উপরে। উপরে আই গুলাকে 1 করে দিছে আর কি, এগুলাকে 1, আই এর মান 1 মানি ধরো এটা 1 দিলাম, উপরে 1, এটা 2 দিলে উপরে 2, এটা 3 দিলে উপরে 3। তাহলে নিচে অলওয়েজ সেম কিনা বলো তো? আই সবসময় 1 থাকবে স্যার। নিচে, নিচে সব সময় সেম, মোট ঘটনা সব সময় সেম, টোটালটা চেঞ্জ হবে না। তাহলে জি নিচে কি স্যার। লিখছে বলো? কি লিখছে বলো? এটার সাথে এটা মাল্টিপ্লাই 1 নাম্বার, এটার সাথে এটা মাল্টিপ্লাই 2 নাম্বার, এটার সাথে এটা মাল্টিপ্লাই 3 নাম্বার। আমি যেহেতু B1টা বের করছি, এই B1 এর অংশটা এখানে লিখে দিছে। ক্লিয়ার কিনা বলো? স্যার। আচ্ছা, এখন যদি আমি B3 বের করি, তাহলে নিচেরটা সেম থাকবে, নিচে যা আছে তাই। এখানে শুধু কোনটা হবে উপরে, এই অংশটা না? বলো, আমার কথা বুঝতেছ? স্যার হ্যাঁ, মানে নিচে টোটালটা অলওয়েজ সেম থাকবে, উপরে হচ্ছে তুমি যেটা ফেভার করো। তুমি 1 ফেভার করলে 1 এরটা দিবে, 2 করলে 2 টা দিবে, 3 করলে 3 টা দিবে। এখন ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে বেস থিওরামের এইগুলোই এইটুকু পর্যন্ত পড়তে হবে আর কি, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা শেষ, চ্যাপ্টার 5টা শেষ। তোমরা ভালো করে এটা শিখে নিবা, পারবা? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। আমি যাদের যাদের একটু বাকি আছে প্রথম চ্যাপ্টারের, ওগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াই দিব আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালোভাবে ঈদ কাটুক, এই প্রত্যাশা শেষ করলাম। আসসালামু আলাইকুম স্যার।